আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি পরীক্ষা প্রস্তুতি 2027 ভূগোল প্রথম পত্র চতুর্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর। আলোচক হিসাবে আছি আমি মোহাম্মদ আকবর আলী ইচ্ছা। আজকে আমার 4 নম্বর ক্লাস। 2025 সালে বোর্ডে আসা একটি প্রশ্ন অনুশীলনী করার জন্যই আমি ক্লাসটা নিচ্ছি। এখানে এই চতুর্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে এবং এরকম ধরনের একটাই প্রশ্নই আশা করা যায় আসবে। তো যাই হোক, আমরা একটু আলোচনায় আসি। এখানে বায়ুমণ্ডলের একটা কথা বলা আছে, একদম সরাসরি প্রশ্ন দেওয়া আছে, সেখানে কোনো ঝামেলা নাই। বলা হচ্ছে যে ক স্তর ভূপৃষ্ঠের কাছে অবস্থিত বায়ুমণ্ডলের স্তর বিন্যাসে ক স্তর মানে ট্রপোস্ফিয়ারকে নির্দেশ করা হয়েছে। খ স্তর এখানে বেতার তরঙ্গের প্রতিফলন ঘটে, এটা আইনোস্ফিয়ার এর কথা বলা হয়েছে, বা আইনোস্ফিয়ার বা তাপমণ্ডল যেটাকে বলা হয়। এখন এখানে প্রশ্ন হচ্ছে বায়ু দূষণ কাকে বলে, বায়ুমণ্ডল চ্যাপ্টারে একটা প্রশ্ন। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো, এটাও চতুর্থ অধ্যায়ের একটা প্রশ্ন। উদ্দীপকের ক্ষয় স্তরের বর্ণনা দাও, অর্থাৎ আইনোস্ফিয়ারের বর্ণনা দিতে বলেছে। আর উদ্দীপকের ক্ষয় স্তর জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো, এটাও ওই বায়ুমণ্ডলীয় স্তরের ক্ষয় স্তর মানে ট্রপোস্ফিয়ার কেন গুরুত্বপূর্ণ জীবজগতের জন্য, সেটা একটা ব্যাখ্যা বা বিশ্লেষণ এখানে করতে বলেছে। এই প্রশ্ন দেখে, উদ্দীপক দেখে যদি আসলে নির্ণয় করতে পারো প্রথমে, তাহলে প্রশ্নের উত্তরগুলো সহজ হয়ে যাবে এবং সঠিকভাবে সঠিক প্রশ্নের উত্তরটা হবে, আর ভুল করলে তো অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, প্রথমে আমরা আসি যে দূষণ বলতে কি বোঝায়, দূষণ কি। এটা তো বায়ু দূষণ যখন পড়ানো হয় তখন পড়ানো হয়েছিল, এটা তো বিস্তারিত আলোচনা বায়ু দূষণের কারণ প্রভাব এবং তার প্রতিকারের উপায়, মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের যে প্রভাব সেসব সম্পর্কে আমি ইতিপূর্বে বিস্তারিত ক্লাস নিয়েছি এবং আমার ভিডিও আছে এই ব্যাপারে। তারপরেও যেহেতু এগুলা আহ একটা সৃজনশীল প্রশ্নের উপরে সমাধানের উপরে আলোচনা, সেই আঙ্গিকেই আমি আলোচনা করব। বায়ু দূষণ কাকে বলে, এটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। এখন যদি এই কথাটাও লেখো যে বায়ুর স্বাভাবিক গঠন পরিবর্তন ও বায়ুতে ক্ষতিকর ও বিষাক্ত পদার্থের সংমিশ্রণ ঘটলে তাকে বায়ু দূষণ বলা হয়। কি বললো, বায়ুর স্বাভাবিক গঠন পরিবর্তন, বায়ুতে ক্ষতিকর ও বিষাক্ত পদার্থের সংমিশ্রণ ঘটলে তাকে বায়ু দূষণ বলে। এতটুক লিখলে 1 নম্বর পাওয়া যাবে। আবার কেউ কেউ যদি এর চেয়ে একটু ভালো লিখতে চাও, তাহলে এখানে এই যে ব্যাখ্যাটা দেওয়া আছে সেটা দরকার নেই, ঠিক কাকে বলে ওইটুক লিখলেও পূর্ণ নম্বর পাওয়া যাবে। একটু আলোচনার সুবিধার্থে আমি এখানে বায়ু দূষণ কাকে বলে সম্পর্কে একটু আলোচনা করি। পৃথিবীতে জীবের সৃষ্টি এবং জীবন ধারণ বায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে মানুষ পৃথিবীতে জীবের সৃষ্টি এবং জীবন ধারণের জন্য বায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বায়ু দূষিত হলে জীবের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। এখানে দাঁড়িয়ে হবে ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে অনিষ্টকর পদার্থের সমাবেশ যখন মানুষ ও তার পরিবেশের ক্ষতি করে, সে অবস্থাকে বায়ু দূষণ বলে। যদি ডব্লিউএইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এই সংজ্ঞাটা তোমরা দিতে চাও, তাহলে তোমরা যদি এতটুকু লেখো, এখান থেকে শুরু করে এখান থেকে ঠিক এই পর্যন্ত লেখো, তাহলেও কিন্তু 0 নম্বর তোমাদেরকে দেওয়া হবে। এখানে আরেকটু ব্যাখ্যায় আসি, যেসব সংক্রামক উপাদান বায়ু দূষণে পরিবেশের ভারসাম্য নষ্ট করে সেই সব উপাদানকে বলা হয় দূষক, এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ঘটনাটাকেই বলা হয় বায়ু দূষণ। যাই হোক, আমরা এখানে ছোট্ট একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরে আসাতে আমরা একটু বিস্তারিত আলোচনা করে ফেললাম।
যাই হোক, তোমরা যেভাবেই লেখো না কেন 1 নম্বর আশা করা যায় পেয়ে যাবে। এবার আমরা খ নম্বর প্রশ্নে আসি। খ নম্বর, জলীয় বাষ্প বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ উপাদান। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো, এরকম একটা প্রশ্ন আছে। তা এই প্রশ্নগুলো আমি ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি, ক্লাসে আলোচনা করেছি। বায়ু দূষণ বা জলীয় বাষ্প, বায়ুর উপাদান আলোচনা করতে, যে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, তারপরে জলীয় বাষ্প, ধূলিকণা, এগুলো আলোচনা করার সময় এগুলো আলোচনা করা হয়েছে। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এটি আবহাওয়া জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। যদিও এর পরিমাণ স্থানভেদে 0 থেকে 4% পর্যন্ত হতে পারে, এটি মেঘ, বৃষ্টি, তুষারপাত, কুয়াশা সৃষ্টির মাধ্যমে পৃথিবীতে পানি সরবরাহ নিশ্চিত করে। এছাড়া এটি গ্রিন হাউস গ্যাসের মতো পৃথিবী থেকে বিকিরণ তাপ আটকে রেখে ভূপৃষ্ঠকে বাসযোগ্য ও উষ্ণ রাখে। এই কথাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে জলীয় বাষ্প আমাদের বায়ুমণ্ডলে কি গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গুরুত্ব এবং ভূমিকা যদি আমরা একটু পয়েন্ট আকারে আলোচনা করি, এখানে বলা আছে অধঃক্ষেপণ ক্ষেপণ সৃষ্টি বা বাড়িপাত সৃষ্টি। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ ও বৃষ্টিতে পরিণত হয়, যা উদ্ভিদ ও প্রাণীর পানির মূল উৎস। তাহলে 1 নম্বর ভূমিকা রাখে অধঃক্ষেপণ বা বাড়িপাত সংগঠনে, যেখানে বৃষ্টি, তুষারপাত, কুয়াশা, শিশির ইত্যাদি সংগঠনে এবং উদ্ভিদ প্রাণীর পানির যে মূল উৎস সেটা সরবরাহ করে। তাপ নিয়ন্ত্রণ, এটি সূর্যের তাপ ও পৃথিবী থেকে বের হয়ে যাওয়া তাপ শোষণ করে, ফলে পৃথিবীর তাপমাত্রা ভারসাম্যপূর্ণ থাকে। তাপ নিয়ন্ত্রণ করার সহায়তা করে। আবহাওয়া পরিবর্তন, বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্পের তারতম্যের উপর ঝরঝরে আবহাওয়া, ঝড় কিংবা আর্দ্রতা নির্ভর করে। তাহলে আমরা এখানে বুঝলাম যে আসলে জলীয় বাষ্প একটা গুরুত্বপূর্ণ উপাদান আহ বায়ুর। এটা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করে এবং ব্যবহার করে থাকে। এরপরে আমরা আসি যে গ নম্বর যে প্রশ্নটা আছে, উদ্দীপকের ক্ষয় স্তরের বর্ণনা দাও। এখানে ক্ষয় স্তর এবং ক্ষয় স্তর আমি আগেই বলেছি। ক্ষয় স্তর হচ্ছে আইনোস্ফিয়ার বা তাপমণ্ডল। আইনোস্ফিয়ার বা আয়নমণ্ডল বা থার্মোস্ফিয়ার, আমরা যাই বলি না কেন এটাই। তাহলে আমরা যদি প্রথমে এর জ্ঞানটা ধরতে পারি, যে ইঙ্গিতটা দেওয়া হয়েছে, সেখানে আমরা কি বলতে পারি? উদ্দীপকে উল্লেখিত ক্ষয় স্তরটি হচ্ছে বায়ুমণ্ডলের আইনোস্ফিয়ার বা আয়ন মণ্ডল। এটি থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডলের অন্তর্ভুক্ত। নিচে যদি আমার এর বিবরণে আসি, অবস্থানটা কত? মেসোমণ্ডলের উপরে প্রায় 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এই উচ্চতা আসলে বিভিন্ন বইয়ে বিভিন্ন প্রকার লেখা থাকতে পারে, এখানে একটু বিষয়ে কোনো সমস্যা নাই। বেতার তরঙ্গের প্রতিফলন, এটা তো লেখাই আছে। এই স্তরে বায়ুর উপাদানগুলো অতি বগ্নিরশ্মির প্রভাবে আয়নিত অবস্থায় থাকে। এখানে অতি বেগুনি, গামা রশ্মি, এক্স রে রশ্মি ইত্যাদির প্রভাবে আয়নিত অবস্থায় থাকে। এটা এই আয়নিত স্তরের কারণে পৃথিবী থেকে পাঠানো বেতার তরঙ্গ এখানে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। ফলে আমরা রেডিও বা বেতারের অনুষ্ঠান এখান থেকে শুনতে পাই। এটা আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা যায়। পৃথিবীর বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তর থেকে, তার ব্যাখ্যা করতে যদি বলে এইটুকু লিখলে হবে। তারপরে আমরা আসি তাপমাত্রা বৃদ্ধি। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হয়? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পায় এই স্তরে। আমরা স্ট্রাটোস্ফিয়ার বলছি। তাপ থার্মোস্ফিয়ার বা আইনোস্ফিয়ার বা আয়নমণ্ডলে যত উপরে উঠা যায় এখানকার তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পায়। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা এই স্তরের আছে, সেটা হচ্ছে এই স্তরের উপরের অংশে মহাজাগতিক রশ্মির প্রভাবে চমৎকার মেরুজ্যোতি বা অরোরা দেখা যায়। মেরুজ্যোতি মানে সুমেরু জ্যোতি আর কুমেরু জ্যোতি, দুটা জ্যোতি বা আলো দেখা যায়। এইটা ওই অঞ্চলে দেখা যায়।
তা যাই হোক, এবার আমরা ওইটা দেখলাম, মেরুজ্যোতি এখানে আছে। এবার আমরা যদি ঘ নম্বর প্রশ্নে আসি, ঘ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে উদ্দীপকের ক স্তর জীব জগতের জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। ক স্তর অর্থাৎ যে বায়ুমণ্ডলের যে প্রথম যে স্তর ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল আছে, এটা জীব জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ব্যাখ্যাটা এখানে দেওয়ার কথা বলা হয়েছে। তো যাই হোক, আমরা উত্তরটা যখন লিখব তখন এইভাবে লিখতে পারি, উদ্দীপকে উল্লেখিত ক স্তরটি ভূপৃষ্ঠের সবচেয়ে কাছে অবস্থিত, যা হলো ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল। একে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়, সবসময় অশান্ত থাকে এই জন্য। জীবজগতের অস্তিত্ব রক্ষা দৈনন্দিন কর্মকাণ্ডের জন্য এই স্তরটি অপরিসীম গুরুত্বপূর্ণ। নিচের বিশ্লেষণ দেওয়া হলো। 1 নম্বর সত্য হচ্ছে যে এটা কেন গুরুত্বপূর্ণ। অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের উৎস। এই স্তরে জীবজগতের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান অক্সিজেন ও উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড পর্যাপ্ত পরিমাণে। অর্থাৎ পৃথিবীতে প্রাণী বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন প্রয়োজন, উদ্ভিদের খাদ্য তৈরির জন্য তেমনি কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। এই দুইটা গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এখানে পাওয়া যায়, এবং এটা বায়ুমণ্ডল, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আসুন আমরা যদি এখানে আরেকটু আসি যে আবহাওয়ার কার্যাবলী। এখানে আরো কি হয়, আবহাওয়ার যে যাবতীয় ঘটনাবলী ঘটে সবই এই স্তরে ঘটে থাকে। আবহাওয়ার কার্যাবলী কি ঘটে? মেঘ, বৃষ্টি, কুয়াশা, শিলাবৃষ্টি, ঝড়, বজ্রপাতের মতো সমস্ত আবহাওয়াজনিত ঘটনা এই স্তরে ঘটে, যা কৃষিকাজ ও পানির প্রধান উৎস। অনুকূল তাপমাত্রা, অনুকূল তাপমাত্রা ভূপৃষ্ঠের অনুকূল তাপমাত্রা আরো একটা পয়েন্ট যদি আমরা আসি, এখানে অনুকূল তাপমাত্রা থাকে। ভূপৃষ্ঠের প্রয়োজনীয় তাপমাত্রা আর্দ্রতা ধরে রেখে এটি পৃথিবীকে জীবের বসবাসের উপযোগী বা উষ্ণ রাখে। তাহলে অনুকূল তাপমাত্রাও আমরা একটা পয়েন্ট হিসাবে আলোচনা করতে পারি। ঘনত্ব, বায়ু প্রবাহ। বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় 75% এই স্তরেই থাকে। বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদান আছে তার 75% ভরই এই স্তরেই থাকে। এখানে সৃষ্ট বায়ু প্রবাহ সমুদ্র স্রোত ও তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা এইটুকু যদি আলোচনায় কেউ করতে পারে, উপসংহারে কি বলতে পারি? সুতরাং বলা যায় যে ট্রপোস্ফিয়ার বা ক স্তর ছাড়া পৃথিবীতে জীবকুলের বেঁচে থাকা এবং কোনো প্রকার উদ্ভিদ বা প্রাণীর বিকাশ ঘটা সম্ভব ছিল না, অসম্ভব ছিল। তো যাই হোক, এই অসম্ভব ছিল, অসম্ভব এটা আমরা মানে উপসংহারে লিখতে পারি। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।